টাইম আমি আজকের ক্লাসটা স্টার্ট করছি। হোপ আই এম অডিবল। তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার যতটা মনে হলো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। কয়েকটি স্কুল এখনো জয়েন করতে বাকি রয়েছে, বাট ইটস ওকে, উই ক্যান স্টার্ট। তাও অ্যাজ আ ফর্মালিটি আই এম জাস্ট আস্কিং, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? এনিওয়ান প্লিজ, এনি স্কুল? হাত তুলে একটু রেসপন্ড করো, হাত তুলে একটু। হ্যাঁ, ওকে, ফাইন, থ্যাংক ইউ। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আগের দিনকে আমরা রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন প্রক্রিয়া নিয়ে আমরা হচ্ছে কি পদ্ধতি সেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকেও আমরা কুইকলি, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? এনিওয়ান প্লিজ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান? হ্যাঁ, পাচ্ছিলে তাই তো? ওকে, ঠিক আছে। আমি আজকে আমরা কুইকলি, আগের দিনকে আমরা এই বেলুনের এক্সপেরিমেন্ট একটা দেখেছিলাম এবং সেখানে বয়েলস ল নিয়ে, বয়েলসের নীতি নিয়ে একটা কথা হয়েছিল। আজকে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে ক্লাসটা স্টার্ট করব। তোমরা হয়তো বিজ্ঞানের বিভিন্ন মডেল এক্সিবিশন বা মডেল কম্পিটিশনগুলোতে যাও, সেখানে গেলে হয়তো তোমরা এই ধরনের কিছু মডেল অনেক সময় দেখবে অনেকজন প্রেজেন্ট করছে, যে কিভাবে হচ্ছে আমাদের ফুসফুস আমাদের নিঃশ্বাস এবং প্রশ্বাস প্রক্রিয়াটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি কুইকলি ভিডিওটা প্লে করছি, জাস্ট আ মিনিট। আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। দেখো, এটা একটা খুবই সহজ এক্সপেরিমেন্ট যেটা আগের দিনকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো সেখানে বেশি কিচ্ছু নয়, একটা সিম্পল স্ট্র নিতে হয়। সেই স্ট্রটাকে দেখবে এখন ওই জুসের দোকানে বা ফ্রুটি মাজা সব কিছুর সাথেই মোটামুটি কিছু যে কোম্পানিগুলো আছে সেগুলোর দেখবে যে কোনো এরকম একটা স্ট্র পাওয়া যায় বই খাতার দোকানেও। সেখান থেকেই নিয়ে এটাকে যদি আঠা দিয়ে লাগিয়ে নেওয়া হয়, মোটামুটি একটা ওয়াই আকৃতির যদি টিউব বানানো হয়, তাহলে সেটাই আমাদের মোটামুটি ব্রঙ্কাস ব্রঙ্কিওলের জায়গাটা তৈরি করে নিচ্ছে। অ্যালভিওলাই হিসাবে এখানে আমরা হচ্ছে গিয়ে বেলুনকে ব্যবহার করতে পারি খুব সহজেই। আঠা দিয়ে পুরো জায়গাটাকে হচ্ছে গিয়ে এয়ার টাইট করে নেওয়া, যাতে কোনো এয়ার লিকেজ না হয়ে থাকে, যেহেতু ওখানটায় কাটা হয়েছে। সিম্পল দুটো বেলুনকে নিতে হবে। আগের দিনকে কেন এই পরীক্ষাটার কথা হচ্ছে কি দেখাচ্ছি বা বলতে চাইছি, সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে শ্বসন, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা, আমাদের যে শ্বাস ক্রিয়াটা, সেটা কিভাবে সম্পন্ন হয়। তার জন্য কি আমরা নিজেরা হচ্ছে গিয়ে অ্যালভিওলাইকে সংকুচিত বা প্রসারিত করতে বলি? যেমন আমাদের মাসেল, আমাদের পেশিগুলোকে যেমন বলতে হয়, একটা হাত বা পায়ের পেশিকে যেমন বলতে হয় যে এই কাজটা করতে হবে, তখনই গিয়ে সে সেটা কাজটা করে। কিন্তু ফুসফুসের ক্ষেত্রে মস্তিষ্ককে খবর পাঠাতে হয়। একটা পার্টিকুলার কিছু স্নায়ু কোষ মস্তিষ্কের বিভিন্ন অংশে সেই বার্তাটাকে নিয়ে যায়। সেখানে বেশ কিছু নিউরোট্রান্সমিটার নামক রাসায়নিক পদার্থের ক্ষরণ হয়। তার ফলে সেই বার্তাটা মস্তিষ্ক প্রসেস করে এবং মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুকোষ দিয়ে সেটা আবার পেশিকোষে পৌঁছচ্ছে বা বিভিন্ন অঙ্গে পৌঁছচ্ছে। কিন্তু ফুসফুসের যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা আমরা নিজেরাও কন্ট্রোল করতে পারি, অথচ আমাদের অবচেতন মনেতেও সেই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকে। তো সেই কারণে এটাকে আমি আগের দিনকে একটা টার্ম ইউজ করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এটা একটা প্যাসিভ প্রসেস। কি প্রসেস? প্যাসিভ প্রসেস, অ্যাক্টিভ নয়। ধরে নাও এটা হচ্ছে গিয়ে আমাদের এই গলার গ্রীবা অঞ্চল, গলার কাছটা, যেখানে আমাদের হচ্ছে গিয়ে ট্রাকিয়াটা হচ্ছে গিয়ে যাচ্ছে। ট্রাকিয়া ওই ধরনের কিছু একটা অংশ ধরে নিতে পারো। সিম্পল। আমাদের বুকের খাঁচাটা হচ্ছে বোতলটা, এবং এখানেও কি হচ্ছে গ্লু দিয়ে পুরোটা, আঠা দিয়ে পুরোটা আটকে সিলটা এয়ার টাইট করে দিচ্ছে।
পুরোটা ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে। এবারে শুধু নিচের দিকে আমাদের যে মধ্যচ্ছদা রয়েছে আমাদের বুক আর পেটের মাঝখানে, সেই মধ্যচ্ছদাটা তৈরি করতে হবে, রাইট? যেটাকে ইংলিশে বলা হয় ডায়াফ্রাম। এই তারটা দিয়ে একটুখানি গোড়াটাকে বা বেসটাকে একটু সাপোর্ট দেওয়া হলো, যাতে যখন ওই ডায়াফ্রামে যে বেলুনটা লাগানো হবে সেটা যাতে দুমড়ে বা মুচড়ে না যায়। কারণ বোতল তো খুবই নরম হয়, তো সেই কারণে ওখানে একটা সাপোর্ট দিল। দিয়ে কি করছে, আরেকটা রাবারের অংশ, সেটা ধরে নাও বেলুন, সেখানটাতে হচ্ছে গিয়ে লাগিয়ে দিল মোটামুটি। দেখেছো? তাহলে আমাদের ফুসফুসের অংশ তৈরি। দিয়ে চারপাশ থেকে সেলোটেপ লাগিয়ে দিচ্ছে। এইবারে দেখো, এখন হচ্ছে গিয়ে, এইবারে আমি লক্ষ্য করতে বলবো, এখন কি রয়েছে, বেলুন দুটো চুপসে রয়েছে। তাহলে আমি বেলুনটাকে যদি ফোলাতে চাই, আমি ওপর থেকে হয়তো আমাকে জোরে হাওয়া দিতে হবে, অথবা বেলুনটার গাটাকে ধরে জোরে টানতে হবে, তবে গিয়ে সেটা হয়তো ফুলবে। কিন্তু এমন কিছু পদ্ধতি করা হচ্ছে না, মানে আমাদের কি সবসময় মুখের সামনে কেউ জোরে হাওয়া দিয়ে দেয় তার ফলে আমরা কি প্রশ্বাসটা নিচ্ছি? না, নিচ্ছি না, আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি। অথবা কেউ আমার অ্যালভিওলাইটাকে জোরে টেনে ধরছে না, যে বেলুনটাকে যেমন টেনে ধরার মতো, সেরকমও হচ্ছে না। তাহলে তা সত্ত্বেও বেলুনটা ফুলছে কি করে? তার জন্য আমাদের, দেখো, এটা যদি আমাদের ডায়াফ্রাম হয়ে থাকে, যেই ডায়াফ্রামটাকে ধরে টান দিচ্ছে, যেই ডায়াফ্রামটা ধরে টানছে, এখানে হয়তো তোমরা দেখতে পাবে, যেই ডায়াফ্রামটাকে ধরে টানা হচ্ছে, যেই ডায়াফ্রামটাকে ছাড়া হচ্ছে, তখন কি হচ্ছে, বেলুনটা চুপসে যাচ্ছে দুটো দিকে। ধরে নাও এটাই হচ্ছে কি আমাদের একটা ফুসফুসের একটা অংশ আর একটা বাম অংশ, একটা রাইট লোব আর একটা লেফট লোব। তো পুরো ফুসফুসটাই যদি এটা হয়ে থাকে, বেলুনটা যদি আমাদের ফুসফুস ধরে নাও, তাহলে দেখো ফুসফুসটা কিভাবে ফুলছে, কিভাবে। এখানে শুধুমাত্র একটাই ঘটনা দেখানো হয়েছে, যে মধ্যচ্ছদাটা কিভাবে ওপর নিচ হলে, একবার নিচের দিকে গেলে কি হচ্ছে, এই বোতলের ভেতরে যে বায়ুটা রয়েছে, বায়ুর চাপ কমে যায়। এবারে একটু বিজ্ঞানে আসা যাক। যখন মধ্যচ্ছদাটাকে বা এই সবুজ রঙের যে বেলুনটা রয়েছে সেটাকে যখন নিচের দিকে টানা হচ্ছে, তখন কি হচ্ছে, এই বোতলের ভেতরটা যেহেতু এয়ার পুরো একদম প্যাকড হয়ে রয়েছে, তখন কি, আমি যেহেতু আয়তন বেড়ে গেল, তাহলে ভেতরে বায়ুর চাপ কমে গেল। যেই ভেতরের বায়ুর চাপ কমে গেল বোতলটার ভেতরে, তখনই কি হবে, যে বাইরে যে মুখটা দিয়ে রয়েছে, যেটা ওই ঢাকা থেকে ওপরে বেরিয়ে রয়েছে, সেইখান থেকে হাওয়া ভেতরে আসার চেষ্টা করবে। কারণ শূন্যস্থান পূরণ করা হচ্ছে কি একটা পদার্থবিদ্যার বেসিক ধর্ম, যে হাওয়া ওই জায়গায় শূন্যস্থানটা, তোমরা স্থলবায়ু পড়েছো, সমুদ্রবায়ু পড়েছো, বা তোমরা বিভিন্ন ধরনের ফিজিক্সের প্রিন্সিপাল পড়েছো যেখানে এই ব্যাখ্যাটা রয়েছে। তার ফলে কি হচ্ছে, যেহেতু ভেতরে বায়ুর চাপ কমে যাচ্ছে, তার ফলে বাইরে থেকে বায়ু ভেতরে ঢোকার চেষ্টা করছে। পুরো একটা প্যাসিভ প্রসেস। যার ফলে কি হলো, বেলুনটা তখন ফুলে উঠছে, আমাদের অ্যালভিওলাই গুলো ফুলছে। আবার যখন হচ্ছে কি মধ্যচ্ছদাটা রিল্যাক্স করছে, বা যখন ওপর দিকে উঠে আসছে, বা এই বেলুনটাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, সবুজ রঙের বেলুনটা নিচে ওপর দিকে, তখন কি হচ্ছে, তখন ভেতরে বায়ুর চাপ বেড়ে যাচ্ছে। কোন অংশে বায়ুর চাপ বাড়ছে? ফুসফুস বাদে যে বোতলের বাকি অংশটা রয়েছে, সেখানে ভেতরে বায়ুর চাপ বেড়ে গেল। যেই চাপ বাড়লো, তখন কি হয়, সেই চাপটা বেলুনের ওপরেও প্রয়োগ হচ্ছে। বেলুনের ওপরে যেই চাপটা প্রয়োগ হচ্ছে, বেলুন থেকে যে পরিমাণ হাওয়াটা ছিল সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। খুবই সহজ একটা পরীক্ষা, বাড়িতে চাইলে করে দেখতে পারো। দেখেছো? দেখো, কেউ কিচ্ছু ফু দিচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও বেলুনটা ফুলছে, এবং বেলুনটা আবার চুপসে যাচ্ছে। ভাবো, এটা হচ্ছে আমাদের ফুসফুসের কাজ। ওকে, আশা করছি তোমরা ঘটনাটা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে কি আমরা আগের দিনকে আলোচনা করেছিলাম, রাইট? আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, গোয়িং টু দ্য নেক্সট পার্ট।
তাহলে এই কাজটা করার জন্য কে কে রয়েছে? এই কাজটা করার জন্য আমাদের কয়েকটা অংশ সাহায্য করে, সেই অংশগুলো আমরা দেখে নেব। কিছু পেশি আছে। আচ্ছা, ইনহেলেশন কথাটা এখানে দেখতে পাচ্ছ, আর এদিকে দেখতে পাচ্ছ এক্সহেলেশন। এক্সহেলেশন কথাটার মানে হচ্ছে গিয়ে নিঃশ্বাস মানে বেরিয়ে যাওয়া। ইনহেলেশন কথাটা আসছে ইনহেল থেকে কোনো কিছুকে নেওয়া, মানে আমরা বায়ুটাকে যখন নিচ্ছি, প্রশ্বাস, প্রশ্বাসের সময় আমরা যখন বায়ুটাকে, শ্বাসবায়ুটাকে নিচ্ছি, তখন হচ্ছে গিয়ে ইনহেল করছি এবং এক্সহেল করছি, ছাড়ছি। সেখানে আমাদের বুকের পাঁজরের চারপাশে বেশ কিছু পেশি আছে, এবং আমাদের পেটে, আমাদের যে পেট, সেইখানে আমাদের বেশ কিছু পেশি রয়েছে। সেই পেশিগুলোর নাম হচ্ছে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, কিছু অ্যাবডোমিনাস আছে, রেকটাস অ্যাবডোমিনাস নামক পেশি রয়েছে, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস নামক পেশি রয়েছে। এই পেশিগুলো কি হয় দেখবে, অনেক সময় ডাক্তাররা বলে বা পেটের সাহায্যে যদি শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটাকে করা যায়, বুকের থেকেও বেশি করে তারা জোর দিচ্ছেন যে পেটে। যেমন বেশ কিছু যোগার পশ্চার রয়েছে যেখানে দেখবে, যোগা রয়েছে যেখানে প্রাণায়ামা পার্টিকুলারলি, যেখানে অনেক সময় বা পেটকেও ইনভলভ করা হয়। বিভিন্ন ধরনের কপালভাতির কথা হয়তো তোমরা শুনে থাকবে। তো এই ধরনের মেকানিক্যাল, যেখানে আমরা নিজেরা কিছু পেটের পেশিগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, ঠিক সেরকমই আমাদের প্রধানত দুটো পেশি, যেগুলোর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, আর দ্বিতীয়টির নাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ওকে, জাস্ট এ মিনিট। ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল এবং 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, যেটা কোথায় থাকে, বুকের পাঁজরের ঠিক লাগোয়া। এই ইন্টারনাল এবং এক্সটার্নাল মাসেলগুলোর সংকোচন এবং প্রসারণ, তার সাথে আরেকটা প্রধান, যেটা তোমরা বইতে পড়েছো, 3 নম্বর হচ্ছে ডায়াফ্রাম। তারপরে আসে 4 নম্বর হচ্ছে গিয়ে বেসিক্যালি এই প্রত্যেকটা অ্যাবডোমিনাল মাসেলগুলো হচ্ছে গিয়ে একত্রে, যদি আমরা এটাকে 4 নম্বর অংশ ধরে নিতে পারি। তাহলে কি, যখন ইনহেল, হাওয়া কখন ঢুকবে, সেটার জন্য কি, তখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল পাঁজরের বাইরের দিকে থাকে একটুখানি, সেটাতে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলগুলো সংকুচিত হয় এবং ডায়াফ্রাম সংকুচিত হয়। ডায়াফ্রাম সংকুচিত হলে কি হয়, ও নিচের দিকে নেমে আসে। ডায়াফ্রাম সংকুচিত হলে কি হয়, নিচের দিকে ও নেমে আসে। দেখো অ্যারোটা দেখো নিচে করা আছে। ডায়াফ্রাম সংকুচিত হলে কি হয়, ডায়াফ্রামটা নিচের দিকে নেমে আসে রেস্টিং এর তুলনায়। তার ফলে কি হলো, এই অংশটা, এই যে বুকের পাঁজরের অংশটায়, ওখানে কি হলো, বায়ুর চাপ কমে গেল। আর যখন প্রশ্বাসের দরকার, যখন নিঃশ্বাস প্রক্রিয়াটা শুরু হয়, তখন কিভাবে হয়, এই যে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলগুলো সংকুচিত হয় এবং ডায়াফ্রামটা তখন ওপর দিকে উঠে আসে। ডায়াফ্রামটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ডায়াফ্রামটা ওপর দিকে উঠে আসে। এই লাল রঙের একটা দাগ মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মধ্যচ্ছদা। ডায়াফ্রাম হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা তখন প্রসারিত হয় বা রিল্যাক্স করে, আবার তার স্বাভাবিক জায়গায় ফিরে আসে। ডায়াফ্রাম হচ্ছে মধ্যচ্ছদা। তাহলে আমরা কখন প্রশ্বাস প্রক্রিয়াটা চলে, যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এবং মধ্যচ্ছদা দুটো সংকুচিত হয়, তখন হচ্ছে গিয়ে হাওয়া ভেতরে ঢোকে। যখন ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল এবং সংকুচিত হয় এবং মধ্যচ্ছদা হচ্ছে প্রসারিত হয় বা রিল্যাক্স করে, তখন হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রক্রিয়াটা বা আমাদের হাওয়াটা বুকের ভেতরে যেটা ছিল অ্যালভিওলাইয়ের মধ্যে, সেটা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, যেহেতু চাপ বেড়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কি আমাদের শ্বসন শ্বাস প্রক্রিয়াটা চলছে। এইবারে একটা প্রশ্ন আছে, কি সেই প্রশ্নটা, তাহলে এই যে পেশি, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এগুলো তো পেশিকোষ। বা পেটের যে পেশিগুলো রয়েছে, 6 প্যাক তোমরা দেখতে পাচ্ছ, 6 প্যাক, 8 প্যাক, তো পুরো একদম যে প্যাকগুলো দেখতে পাচ্ছ এখানে ছবিতে, তো সেই যে রেকটাস অ্যাবডোমিনাস, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস বা ইন্টারনাল অবলিক যে পেশিগুলো রয়েছে, এই পেশিগুলো তো পেশি। তো পেশির কার্যকলাপ সবসময় কে নিয়ন্ত্রণ করে,
বেশিরভাগ হচ্ছে কি আমাদের স্নায়ুতন্ত্র বা অন্তঃক্ষরাতন্ত্র দ্বারা বেসিক্যালি নিয়ন্ত্রিত হয়, মেনলি স্নায়ুতন্ত্র দ্বারা। তার মানে আমাদের ব্রেন থেকে, আমাদের মস্তিষ্ক থেকে কিছু খবর এই পেশিগুলোতে যাচ্ছে। যারা বলছে মস্তিষ্ক কোনো একটা অংশ বা আমাদের স্নায়ুতন্ত্রের কোনো একটা অংশ যে খবরটা পাঠাচ্ছে এই পেশিগুলোকে কখনো সংকুচিত করতে হবে, কখন সেই পেশিগুলোকে প্রসারিত হতে হবে। সেই স্নায়ুবিক প্রক্রিয়াটাই আমরা এবারে একটুখানি দেখে নেব। কি সেই প্রক্রিয়া? আমাদের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটাকে চালানোর জন্য আমাদের মস্তিষ্কের ঠিক যে মিড ব্রেন এবং পন্স এবং মেডালা অবলাঙ্গাটা, এই নামগুলো হয়তো তোমরা স্নায়ুতন্ত্রে পড়ে থাকতে পারো মস্তিষ্কের পরে, সুষুম্না কাণ্ডের, খুব সম্ভবত বাংলাটায় আমার খেয়াল পড়ছে না, কিন্তু এই যে পন্স নামটা হয়তো তোমরা পরিচিত, মিড ব্রেন, পন্স এবং মেডালা অবলাঙ্গাটা, এই পন্স নামক, ঠিক আমাদের ঘাড়ের কাছে যদি দেখতে চাও, ঠিক আমাদের স্নায়ু স্পাইনাল কর্ড স্টার্ট হচ্ছে তার ঠিক ওপরে পন্স অঞ্চলে আমাদের কি থাকে? রেসপিরেটরি কেন্দ্র উপস্থিত থাকে। এই রেসপিরেটরি বা শ্বাসকেন্দ্র, সেখানে আরেকটু ডিটেলে যদি দেখা হয় সেই জায়গাগুলোর নাম হচ্ছে, একটার নাম নিউমোট্যাক্সিক সেন্টার, একটাকে বলা হয় অ্যাপনিউস্টিক সেন্টার বা এরিয়া, যেটা পিঙ্ক কালারে তোমাদের অ্যারো দিয়ে দেখতে পাচ্ছ। আরেকটা মিডল অবলাঙ্গাটাতে আমাদের রয়েছে ইন্সপিরেটরি, মানে নেওয়ার জন্য একটা বার্তা যাবে সেই রকম অংশ, আর একটা এক্সপিরেটরি এরিয়া। বেসিক্যালি প্রধানত ইন্সপিরেটরি এরিয়া থেকে হচ্ছে গিয়ে নিউরনগুলো গিয়ে একটা জায়গায় খবর দিচ্ছে, কোথায়? কিছু পেশি কোষে, আমাদের বুকের পাঁজরের চারপাশে যেগুলো রয়েছে মধ্যচ্ছদাতে গিয়ে খবর দিচ্ছে। আর যখন এক্সপিরেশন করতে হবে তখন এই অংশটা থেকেও সেই পেশিগুলোর কাছে খবর পৌঁছচ্ছে। কোনটা থেকে? এক্সপিরেটরি এরিয়া থেকে। তো বেসিক্যালি তোমরা মনে রাখার জন্য বা জানার জন্য জেনে রাখো, আমাদের শরীরের হচ্ছে গিয়ে পুরো যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা পরিচালিত হয় সেটা একদম হায়ার ব্রেন সেন্টার, আমাদের যে মস্তিষ্কে সেরিব্রাল কর্টেক্স রয়েছে সেই সব অংশ ছাড়াও, সেটা ইনভলভমেন্ট অনেক পরে, তার আগেও হচ্ছে গিয়ে আমাদের পন্স এবং মেডালা হচ্ছে গিয়ে প্রধান কেন্দ্র, যেখান থেকে আমাদের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা পরিচালিত হচ্ছে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র, যেমন কেউ ধরো খেলছে, এক্সারসাইজ করছে, বা আমি বসে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে চাইছি, হয়তো প্রত্যেকে এখন বসে একবার জোরে নিঃশ্বাস নিয়ে জোরে ছাড়ো, করে দেখতে পারো। তাহলে সেই সময়তে কিন্তু পন্স আর মেডালাকে কেউ একজন বার্তাটা দিচ্ছে, তখন কিন্তু হায়ার ব্রেন সেন্টার বা মস্তিষ্কের অন্য অংশগুলো ইনভলভ হয়ে পড়ে, যুক্ত হয়ে পড়ে। ওকে, না হলে প্রধানত এই পন্স এবং মেডালায় যে রেসপিরেটরি সেন্টারটা রয়েছে, রেসপিরেটরি অঞ্চল, সেটা প্রধানত বিভিন্ন ধরনের আদার অংশ, কিছু ফ্যাক্টর রয়েছে, তারা নিয়ন্ত্রণ করে। কেউ কি বলতে পারবে রেসপিরেটরি সেন্টারের এই যে কাজটাকে কে কে নিয়ন্ত্রণ করে? এনিওয়ান, এনি স্কুল? আমাদের শরীরের এমন কিছু ফ্যাক্টর, এমন কিছু কেমিক্যাল রয়েছে, এমন কিছু কার্যকলাপ আমরা করলে আমাদের এই রেসপিরেটরি সেন্টারের উদ্দীপনা, মানে এক্সাইটেড হয়ে যায় এবং রেসপিরেটরি সেন্টারের নির্দিষ্ট অংশে খবর পৌঁছে যায় যে এইবারে আমার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালালে হবে না, আমাকে সেই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটাকে দ্রুত করতে হবে, অথবা আমাকে ধীর গতিতে করতে হবে। এই খবরটা তারা পায়। সেই ফ্যাক্টরগুলো, সেই জিনিসগুলো কি কি? একটু শারীরবৃত্তীয়, শারীরিক অংশ চিন্তা করে তোমরা বলতে পারো ফিজিওলজিক্যালি। এনিওয়ান? রেসপিরেটরি সেন্টারে কিছু উদ্দীপনা, ধরো তোমার একটা গরম কিছুতে হাত লাগলো, সঙ্গে সঙ্গে কি হবে? হাতটা সরিয়ে নিচ্ছ, প্রতিবর্ত ক্রিয়া। তার মানে এখানে কি গরম যে সেন্সেশনটা, হট সেন্সেশনটা, সেইটা হচ্ছে গিয়ে তো অ্যাকচুয়াল স্টিমুলাস, সে হচ্ছে গিয়ে খবরটাকে মানে সেই খবরটাই বেসিক্যালি স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছচ্ছে বা সুষুম্না স্নায়ুতে পৌঁছচ্ছে, বা সেখান থেকে নিউরনের মাধ্যমে আবার সেই বার্তাটা আসছে এবং বেশ কিছু পেশির সংকোচন প্রসারণের ফলে হাতটা সরিয়ে নিচ্ছি আমরা। বা পায়েতে কাঁটা ফুকেছে, বা জাস্ট কোনো একটা পেরেকের ওপরে সামান্য পাটা ঠেকে গেছে, সঙ্গে সঙ্গে আমরা পাটা তুলে নিলাম। এই যে প্রক্রিয়াটা, এখানে যেমন পেরেকটা গরম
অংশটা, গরম জলটা হোক বা গরম প্লেটটা হোক, চাটুটা হোক, কড়া হোক, এগুলো যেমন একটা উদ্দীপনা, মানে এগুলো যেমন স্টিমুলাস, যেটা ট্রিগার করলো, স্টিমুলেট করলো জিনিসটাকে। রেসপিরেটরি সেন্টারের কাজটাকে কে কে স্টিমুলেট করে, কে কে উদ্দীপিত করতে পারে? এনিওয়ান? কেউ জানে? না জানলে নাও বলতে পারে, একটুখানি মাইক্রোফোনটা অন করে না বলো বা হ্যাঁ বলো কিছু একটা। নাইতে কোনো লজ্জা নেই, বা হ্যাঁতে হলেও একটুখানি চেষ্টা করো। একটু মাইক্রোফোন অন করে বলো কেউ একজন। এতগুলো স্কুল আছে, মাইক্রোফোন তো নিশ্চয়ই কাজ করছে। এনিওয়ান? আমার প্রশ্নটা কি বোঝা গেছে, নাকি আমি প্রশ্নটা বোঝা যাচ্ছে না? হতেই পারে হয়তো কোশ্চেনটা বুঝতে পারছো না। আচ্ছা বলো তো, কখন আমাদের শ্বাস প্রশ্বাসের হার দ্রুত হয়ে যায়? এনিওয়ান? আগের দিনকে বলেছিলাম আমাদের শ্বাস প্রশ্বাসের হার হচ্ছে গিয়ে গড়ে ওই 12-14টা করে ব্রিথ, শ্বাস প্রতি মিনিটে, গড়ে মোটামুটি। তাহলে এই শ্বাস প্রশ্বাসের হারটা দ্রুত। স্যার অক্সিজেন গ্যাস হবে? অক্সিজেন ডেপথ হলে, আচ্ছা গুড গুড। কোন স্কুল? শিবপুর এসএসপিএস লিটার। শিবপুর এসএসপিএস, ওকে। অক্সিজেন ডেপথ হলে বা অক্সিজেনের কমে গেলে, অক্সিজেন যদি আমরা কম পাই, ওকে গুড। একটা পেয়েছি, এন্ড খুবই গুরুত্বপূর্ণটাই পেয়েছি উত্তর। এটা ছাড়া আর কেউ? এনি আদার স্কুল? এক যে শিবপুর এসএসপিএস বলেছে অক্সিজেনের ঘাটতি হলে, অক্সিজেনের ডেপথ হলে, ডেপথ আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি, অক্সিজেন যদি কম হয় আমাদের শরীরে, যদি কোনো কারণে অক্সিজেন কম পৌঁছয়, তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটার হারটা বেড়ে যাবে। অক্সিজেন কখন আমরা কম পাই? যতটা দরকার ততটা পরিমাণ পাচ্ছি না। কখন? যখন আমরা খুব এক্সারসাইজ করছি, খুব খেলাধুলা করছি, অথবা আমরা পাহাড়ের ওপরে উঠেছি। তখন কি হয়, পাহাড়ের ওপরে গেছি এবং সেই সময় আমি একটু হাঁটতে চাইছি বা জগিং করতে চাইছি বা কিনা একটা কাজ করছি, তখন কি হবে, আমরা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাই এবং করে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা চলে। যতদিন না আমাদের কিছুদিন পরে আবার ওটা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু প্রথম 3-4 দিনে এই ঘটনাটা ঘটতে থাকে। মানে এক্স্যাক্টলি ঠিকই বলেছে যে অক্সিজেনটা আমরা যদি কম পাই, তাহলে আমাদের রেসপিরেটরি সেন্টারে সেই খবরটা পৌঁছে যায়। আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়, এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে কেমো রিসেপ্টর নামক কিছু রিসেপ্টর রয়েছে আমাদের শরীরে, কেমিক্যাল কেমো রিসেপ্টর, তারা খবর পেয়ে যায়। আর সোজা গিয়ে রেসপিরেটরি সেন্টারকে খবর দিয়ে দেয় যে আমি অক্সিজেন কম পাচ্ছি, পুরো কমপ্লেন করে দেয়। এবারে রেসপিরেটরি সেন্টার তোমাকে যেটা করার তুমি সেটা করো। আচ্ছা, এইটা ছাড়া আর কেউ? এনিওয়ান? আর কি ফ্যাক্টর হতে পারে? প্রত্যেকটা স্কুল একটা করে বলার চেষ্টা করো। যে কোনো একটা স্কুল, একটা মানে প্রত্যেকটা স্কুল একটা একটা করে বলার চেষ্টা করো, একটা যেটা মনে আসতে পারে, বা ভুল হলে ভুলই হোক না, বা তোমার যেটা মনে হচ্ছে। এতজন স্টুডেন্টের কারোর আর একটা নামও মনে হচ্ছে না? শুধু অক্সিজেন? শিবপুর আর বলবে না, অন্য স্কুলগুলো। বাঁশবেড়িয়া, বেগমপুর, স্যার ইসলামপুর। রক্তবলতা রোগ হলে, রক্তাল্পতা রোগ। রক্তাল্পতা রোগ হলে, ওকে। অ্যানিমিয়া যাদের রয়েছে, রক্তাল্পতা রোগ হলে, হ্যাঁ, তাদের হিমোগ্লোবিন কম থাকে, তাদের লোহিত রক্ত কণিকার পরিমাণ কম থাকে। মানে বেসিক্যালি আলটিমেটলি তার শরীরে অক্সিজেন সেই মতো সাপ্লাই হচ্ছে না। তার ফলে হচ্ছে গিয়ে সে, এটাও অক্সিজেন ঘটিতই একটা ফ্যাক্টর হলো, যে হ্যাঁ রেসপিরেটরি সেন্টারে বারবার উদ্দীপনা পাঠাবে, এবং আমাদের তাদের ক্ষেত্রে কি হয়, তারা একটু ক্লান্ত হয়ে পড়ে, তার সাথে তাদের শ্বাস প্রশ্বাসের হারটাও একটু দ্রুত হয় স্বাভাবিকের তুলনায়। যাদের অক্সিজেন সরবরাহের ক্ষমতা ভালো, তাদের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া রেস্টিংয়ে, মানে রেস্টিং কন্ডিশনে তাদের একটু বেটার, মানে খুব কম হয়। যাদের রক্তাল্পতা আছে তারা একটু দ্রুত হারে করে সেটা। গুড। সেটাও একটা ফ্যাক্টর, মানে একটা রোগ বলা যেতে পারে, রোগ যেটার কারণে অক্সিজেনটা কম সরবরাহ হচ্ছে। কিন্তু এই অক্সিজেন ছাড়া আর কারোর মাথায় কিছু আসছে? আমি বলেই দিলাম, অক্সিজেন ছাড়া আর কি কি ফ্যাক্টর হতে পারে? এনিওয়ান?
দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল। স্যার ভয় লাগলে? হ্যাঁ, ভয় লাগলে, ওকে, হ্যাঁ ভয় লাগলে ঠিক কথা। ভয় বৈদ্যুতিক লাগলে, শক খেলে? শক খেলে, ভয় পেলে, হ্যাঁ, কোন একটা দুঃসংবাদ শুনলে, ইমোশনাল বেশ কিছু পরিস্থিতিতে, ইমোশনাল স্টেট হচ্ছে গিয়ে সেটার মধ্যে ভয় আসতে পারে, ক্রোধ আসতে পারে, মানে রাগ। তো এইসব সময়তে কি হয়, খুব বেশি পরিমাণে হচ্ছে কি শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা দ্রুত হয়ে যায়। ভাবো তাহলে, এই কোথায় আমি একটা ভয় পেলাম, কোথায় আমি একটু রেগে গেলাম, আর কোথা থেকে হচ্ছে কি সেই খবরটা চলে গেল রেসপিরেটরি সেন্টারকে উদ্দীপিত করলো, আর রেসপিরেটরি সেন্টার গিয়ে পুরো পাঁজরের বুকের হাড়গুলোকে, মাঝখানে যে পেশিগুলো আছে সেগুলোকে উদ্দীপিত করছে, আর মধ্যচ্ছদাকে উদ্দীপিত করে আমাদের শ্বাস প্রশ্বাসের হারটাকে বাড়িয়ে দিচ্ছে, বারবার কন্ট্রাক্ট রিল্যাক্স, তাহলে আমাদের বেড়ে যায়। হ্যাঁ, এগুলো তো অবশ্যই আছে, কারেক্ট। এগুলো হচ্ছে কি অ্যানিমিয়া, ভয়, পাহাড়ে যাওয়া, খেলাধুলা করা, এই প্রত্যেকটা ফ্যাক্টরই হচ্ছে কি করে রেসপিরেটরি সেন্টারকে উদ্দীপিত। গুড, দ্যাট ইজ অ্যানাদার ওয়ান ফ্যাক্টর। Anyone else? Fear, anger, ভয়, ক্রোধ, অ্যানিমিয়া, বা এমন কোন রোগ যেগুলোতে হচ্ছে কি আমাদের অক্সিজেন সরবরাহ কমে যায়। ওকে, আমি আরেকটা নাম বলছি, এটা হয়তো তোমরা একটু ভেবে দেখতে পারো। এটার নামটা কি? CO2। CO2 পুরো কথাটা যেন কি? কি গো, CO2 পুরো কথা কি? কোন একটি স্কুল? সবাই লজ্জা পাচ্ছে। স্যার কার্বন ডাই অক্সাইড। ইয়েস, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড যদি কোনো কারণে আমাদের রক্তে বেড়ে যায়, তাহলেও সেই খবরটা চলে যায় কোথায়? রেসপিরেটরি সেন্টারে। অক্সিজেন যদি কমে যায়, তাহলেও সেই খবরটা চলে যায় রেসপিরেটরি সেন্টারে। কার্বন ডাইঅক্সাইড কখন কখন বাড়তে পারে? যখন ধরো খেলাধুলা করছো, তখন শরীরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা। যখন কোনো একটা পলিউটেড পরিবেশের মধ্যে রয়েছে, দূষিত পরিবেশের মধ্যে, বা কোনো একটা ফ্যাক্টরি এরিয়ার অঞ্চলে, সেখানে যদি আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ঢুকতেও পারে, সেখানে হচ্ছে কি আমাদের কি হবে, রেসপিরেটরি সেন্টারে খবর পৌঁছে যাবে। এছাড়া আর কি রয়েছে? এছাড়া আরেকটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে আমি পুরোটা লিখলাম না, দ্যাট ইজ টেম্পারেচার। টেম্পারেচার মানে তাপমাত্রা। কোনো কারণে আমাদের শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলেও রেসপিরেটরি সেন্টারে সেই খবরটা যায় এবং সেটাকে উদ্দীপিত করে আমাদের। সেই কারণে দেখবে গরমকালে মানে যদি তোমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, বা কুকুরদের ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে কি প্রচন্ডভাবে বলা হয়, কি বলা হয়, কুকুররা জিভ বার করে কি করে, হাঁপায়। বা সমস্ত প্রাণী, যদি আমাদের শরীরে তাপমাত্রা বেড়ে যায়, আমরা কি করি, আমরা হাঁ করে জিভটাকে বার করে কি হয়, আমরা বেশি পরিমাণে তাপটাকে শরীর থেকে বেরোনোর চেষ্টা করি। কিসের মাধ্যমে? গ্যাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? যে প্রশ্বাসের নিঃশ্বাসের সময় যে বায়ুটা বার করছি, সেই বায়ুটাকে মাধ্যমে আমি কিছুটা শরীরের তাপমাত্রাকে বাইরে বার করার চেষ্টা করছি। তো শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায়, কোর টেম্পারেচার মানে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, 37, অ্যাপ্রক্সিমেটলি 37 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা 98.2 বা 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কোনো কারণে এই তাপমাত্রা যদি বেড়ে যায়, দেখবে আমাদের তো ঘাম টাম হচ্ছে, সেগুলো একটা জিনিস, কিন্তু শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার হারটা আমাদের হচ্ছে গিয়ে বেড়ে যায়। ওকে, আরেকটা আছে, আমাদের যদি রক্তে কোনো কারণে পিএইচ, একটু কেমিস্ট্রির কথা হয়ে যাচ্ছে হয়তো, বলতে পারো, কিন্তু রক্তের পিএইচ মানে কোন অ্যাসিডিক না বেসিক, যদি রক্তের আচ্ছা অ্যাসিডিক কোনটা, পিএইচ বাড়াটাকে অ্যাসিডিক না পিএইচ কমাটা অ্যাসিডিক? এনিওয়ান? পিএইচ কমে যাওয়াটা অ্যাসিডিক। পিএইচ কমে যাওয়াটা অ্যাসিডিক। আমাদের রক্তে পিএইচ এর কত বলতে পারবে কেউ? আমাদের রক্তের পিএইচ কত?
এটাও এই 7.2 বা 7.4 এর কাছাকাছি থাকে পিএইচ। তো কোনো কারণে রক্তের পিএইচ আর আমাদের পেটের মধ্যে আমাদের ক্ষুদ্রান্তের মানে পাকস্থলীর পিএইচ হচ্ছে কি প্রায় 2 এর কাছাকাছি থাকে, বা 1.5 টু 2 বা 1 এরকম লেভেলের পিএইচ থাকে, প্রচন্ড অ্যাসিডিক আমাদের স্টমাকের ভেতর। আর রক্তের হচ্ছে কি অ্যারাউন্ড 7.4 এর কাছাকাছি। তো পিএইচ এর মাত্রা যদি রক্তে ধরো 7.4 থেকে 6.8 হয়ে গেল বা 6.9 নেমে গেছে, তখনও পিএইচ কেন কমতে পারে, রক্ত কেন অ্যাসিডিক হয়ে যাচ্ছে? একটা পদার্থের নাম তোমরা হয়তো জানো, ল্যাকটিক অ্যাসিড। রক্তে যদি ল্যাকটিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায়, তার ফলে কার্বন ডাই অক্সাইড কি করে, কার্বন ডাই অক্সাইড আমাদের রক্তে জলের সাথে বিক্রিয়া করে, CO2 প্লাস H2O, সেখান থেকে কি তৈরি করে, বাইকার্বনিক অ্যাসিড H2CO3। দেখো মিলেছে কিনা, দুটো হাইড্রোজেন একটা কার্বন, এদিকে দুটো কার্বন আর দুটো অক্সিজেন আর একটা জলের অক্সিজেন মিলিয়ে O3, H2CO3, বাইকার্বনিক অ্যাসিড। বাইকার্বনিক অ্যাসিডটা আবার যদি ভাঙে, এটা তৈরি করে H প্লাস প্লাস HCO3 মাইনাস। তার মানে কোনো কারণে আমার রক্তে যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, এটা অন্য কালার ইউজ করছি, কোনো কারণে আমার রক্তে যদি কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, জল তো উপস্থিত রয়েছেই, দেয়ার ইজ এ চান্স দ্যাট আমার হাইড্রোজেনের মাত্রা রক্তের মধ্যে বেশি বেশি পরিমাণে তৈরি হবে H প্লাস। আর H প্লাস হচ্ছে গিয়ে অ্যাসিড, জানো তোমরা। ল্যাকটিক অ্যাসিড H প্লাস যদি বাড়ে, আমাদের রক্তে কি হয়, পিএইচ এর মাত্রা কমে যায়, সেটাও কি করে, রেসপিরেটরি সেন্টারকে উদ্দীপিত করে। দেখো প্রত্যেকটা সিস্টেমই কিন্তু প্রত্যেকটা কানেক্টেড একে অপরের সাথে। যখন আমরা খেলি, আমরা যখন খেলছি উদাহরণ হিসাবে, তখন কি আমাদের মাংসপেশির মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আমরা যখন খেলছি, আমাদের শরীর যতটা অক্সিজেন দরকার ততটা অক্সিজেন সরবরাহ করতে পারে না। আমরা যখন খেলছি, তখন আমাদের শরীরের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের প্রোডাকশন বেশি হয়, তার ফলে আমাদের শরীরে H প্লাসেরও প্রোডাকশন বেশি হয়। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখবে আমরা তখন হাঁপাচ্ছি, বারে বারে নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি। আবার কিছুক্ষণ বাদে যখন এই মাত্রাগুলো ঠিক হয়ে যায়, 5 মিনিট 6 মিনিট 10 মিনিট পরে দেখবে আবার আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হারটা স্বাভাবিক হয়ে গেছে। এত সুন্দর একটা মেকানিজম আমাদের বডির মধ্যে, শরীরের মধ্যে কন্টিনিউয়াসলি চলে। কিভাবে পরীক্ষা করা হয় আমরা নেক্সট পরীক্ষাটা নেক্সট দিনকে আলোচনা করব, যে আমাদের যে লাং ফাংশন। কারোর কোনো কোশ্চেন আছে এইখান থেকে? এনি কোশ্চেনস, এনি ডাউট?